আপনারা শান্ত থাকুন, সুন্দর থাকুন। আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই ধর্মে আলোচনা হচ্ছে, বিশেষ করে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই আলোচনাটা আরও বেশি বেগবান হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন না কেন। তার স্ত্রী জোবাইদা রহমান তিনি একবার দেশে এসে ফিরে গেছেন এবং দেশে এসে তার যে এনআইডি কার্ড এগুলো তিনি নতুন করে নিয়েছেন। তখন মনে হচ্ছিল যে তারেক রহমান ফেরার আগে পর্যন্ত তিনিই হয়তো বিএনপিকে দেখভাল করবেন। ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য যেন থামছেই না। ভারতীয় ব্রাহ্মণদের পর এবার দেশটিকে ভেঙে ফেলার ডাক দিয়েছেন ইউরোপীয় এক কূটনীতিবিদ, এমনকি খালিস্তানপন্থীদের বন্ধু বলেও আখ্যায়িত করেছেন তিনি। জানি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে টুকরো টুকরো করে ভেঙে ছোট ছোট দেশ করার প্রস্তাব দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ গুন্থার ফেরিঙ্গার। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের মানচিত্র ভেঙে একাধিক দেশের চিত্র প্রকাশ করেন। বর্গীরা বাংলাদেশের বিভিন্ন সময় লুণ্ঠন, হত্যা, অগ্নিসংযোগের মাধ্যমে তারা তাদের স্বার্থ উদ্ধার করতো, লুণ্ঠন করতো, ডাকাতি করতো এবং মানুষকে হত্যা করতো। আজকে আমরা দেখেছি ইউনিশ সরকার হয়ে গেছে মব ভায়োলেন্সের সরকার। তার মানে মগের মূল্য, বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার। পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছে। আমরা আগামীকাল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি দোয়া মাহফিল হবে। সে ব্যাপারে কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বিকেল থেকে আমরা মিটিং চালাচ্ছি আগামীকাল অনুষ্ঠানটিকে সফলকাম করার জন্য। দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে তারেক জিয়া বাংলাদেশে আসতে চলেছেন, খুব তাড়াতাড়ি তারেক জিয়া বাংলাদেশে আসতে চলেছেন এবং বাংলাদেশে এসেই তিনি ভোট করবে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে। এই বিষয়ে আজকের ভিডিওটি হতে চলেছে, তাই ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। লন্ডন থেকে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন তারেক জিয়া এবং খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় তিনি ভোট করা কোনোভাবে সম্ভব নয়। তার জন্য সামনে ভোট করতে চলেছে তারেক জিয়ার সামনে ভোট করতে চলেছে। এই বিষয় হতে চলেছে আজকের ভিডিওটি, তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। দর্শক, অনেকদিন থেকেই একটি বিষয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই আলোচনাটা আরও বেশি বেগবান হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন না কেন। তার স্ত্রী জোবাইদা রহমান তিনি একবার দেশে এসে ফিরে গেছেন এবং দেশে এসে তার যে এনআইডি কার্ড এগুলো তিনি নতুন করে নিয়েছেন। তখন মনে হচ্ছিল যে তারেক রহমান ফেরার আগে পর্যন্ত তিনিই হয়তো বিএনপিকে দেখভাল করবেন, বিএনপির নেতৃত্ব দেবেন, কিন্তু আবার তাকে ফিরে যেতেও আমরা দেখলাম। তারেক রহমান কেন ফিরছেন না, কোথায় সমস্যা, সেই ব্যাপারে নানা রকমের আলোচনা হচ্ছিল। এবার তারেক রহমানের ফেরার বিষয়ে যখন তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তখন জনগণের একটা না জানা ব্যাপার বোধহয় সামনে এসে গেল, যেটা নিয়ে হয়তো জনগণ এখন বাস্তবতা উপলব্ধি করতে পারবেন যে তারেক রহমান কেন দেশে এতদিন ফিরেননি কিংবা ফিরতে পারেননি। আবার মামলাগুলো একটা ফ্যাক্ট, সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছেন, থাকবেন। ভোটের আগেই তিনি ফিরবেন। অনেকে বলছেন যে ভোটের আগে তিনি নাও ফিরতে পারেন, কারণ তাকে নিয়ে নিরাপত্তা সংক্রান্ত নানা রকমের ব্যাপার বিএনপির মধ্যে আলোচনা হয়। তিনি নিরাপদ কিনা বাংলাদেশে, সেটা অনেকেই মনে করেন যে তিনি পরিপূর্ণভাবে নিরাপদ নন, তাকে কেউ কেউ টার্গেট করতে পারে। আবার তিনি যখন 2007 সালে চলে যান ইংল্যান্ডে, তখন অনেকেই আবার বলার চেষ্টা করেন তখন একটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছিলেন, তাকে বাধ্য করা হয়েছিল যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না। সেটার জন্য যাদের রোষানলে পড়তে পারেন সেটাও একটা কনসার্নের বিষয় ছিল। কিন্তু এই সব আলোচনা আসলে খুবই মৃত আলোচনা। যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন তারেক রহমানের দেশে ফিরে আসার আর কোনো সংকট থাকার কথা ছিল না, কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে যত মামলা ছিল একের পর এক মামলাগুলোতে তিনি খালাস পেতে শুরু করলেন এবং গতকালকে সর্বশেষ দেখলাম যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল করেছিলেন, সেই আপিলের শুনানির রেজাল্টও গতকালকে হয়ে গেল। অর্থাৎ হাইকোর্টের যে রায় তারেক রহমানকে খালাস দেওয়া, সেই রায়টাই আপিল বিভাগ বজায় রেখেছেন। মনে হচ্ছিল যে এই আপিলের ব্যাপারটা বিএনপির সঙ্গে সরকারের একটা দর কষাকষির অস্ত্র হিসেবে সরকার হয়তো ব্যবহার করবে, কিন্তু সেটাও যখন শেষ হয়ে গেল, আপিলটা যখন শেষ হয়ে গেল, তখন এটা অন্তত বুঝতে আর বাকি থাকে না যে সরকারের সঙ্গে বিএনপির পরিপূর্ণভাবে
ভাবে সমঝোতা হয়ে গেছে, কোনো ধরনের আর দূরত্ব নেই। সুতরাং তারেক রহমানের ফিরতে আর কোনো সমস্যা নেই, মামলা মোকদ্দমার কোনো সমস্যা নেই। এখন একটা কনসার্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি মনে করতে পারে নির্বাচনের আগে তার ফেরাটা নিরাপত্তার খাতিরে উচিত হবে কিনা। অনেকে বলেন যে তারেক রহমান হয়তো কাগজপত্র যেগুলো ঠিকঠাক করার সেটা তিনি সেখানে থেকেই ঠিক করবেন, বাংলাদেশের কাগজপত্র, এবং সেখানে থেকেই তিনি নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচন পরিচালনা করে নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিজয়ীর বেশে তিনি দেশে ফিরবেন এবং শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। এরকম আলোচনা রয়েছে। এর মাঝে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি মানে যে তথ্যটা সাধারণ মানুষ জানতেন না, সাধারণ মানুষ মনে করতেন তারেক রহমান তো ইচ্ছা করলেই বাংলাদেশে আসতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে তার বাংলাদেশে আসার কোনো স্কোপ ছিল না, কারণ বাংলাদেশি পাসপোর্ট তার ছিল না। তিনি এখন ইংল্যান্ডে মানে অনেকটা অ্যাসাইলাম নিয়ে থাকার মতো আছেন। তাকে বাংলাদেশে আসতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হয় বাংলাদেশকে পাসপোর্ট ইস্যু করতে হবে অথবা বাংলাদেশকে ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে, যেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমান যে কোনো সময় ফিরতে পারেন, যদি ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা যে কোনো সময় সেই সহযোগিতা করতে প্রস্তুত। তাকে মহলে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতীয় তেলের উপর 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর অভিযোগ, ইউরোপ নিজেরা ভারতের কাছ থেকে শোধিত তেল নিচ্ছে অথচ চাপ সৃষ্টি করছে নয়াদিল্লির উপর। এর মধ্যেই ফেলিঙ্গারে পোস্ট ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। ইউক্রেন, কসোভো, বসনিয়া ও অস্ট্রিয়ার নেটো সদস্যপদ বিষয়ক অস্ট্রিয়ান কমিটির প্রেসিডেন্ট ফেলিঙ্গার এক্সে লিখেন, ভারতকে ভেঙে দিতে হবে। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। ওই পোস্টে ফেলিঙ্গার আরও দাবি করেন, আজ আমি শিখ নেটিভের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করেছি। খালিস্তান কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথাও হয়েছে। ভারতকে সাবেক ভারত করতে হবে। রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে জনগণকে মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এমন স্ট্যাটাস ভারতীয় কর্মকর্তাদের নজরে আসতেই ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় মোদী সরকার। ফলস্বরূপ এখন ভারতে তার এক্স প্রোফাইল খোলার চেষ্টা করলে একটি বার্তা দেখা যাচ্ছে, এই অ্যাকাউন্ট আইনি কারণে ভারতে বন্ধ রয়েছে। এই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, অস্ট্রিয়া সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে না, কারণ তাকে সরকারি পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে না। তবে তার মন্তব্য ভারতের সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। একই সঙ্গে নীতি নির্ধারক মহলেও উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার কূটনৈতিক তাৎপর্য কম নয়। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তির কাছে কৌশলগত অংশীদার, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে। ফেলিঙ্গারের বক্তব্যে মোদি রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে যে সমালোচনা করা হয়েছে তা ভারতের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা। টাকা ঢুকেছে একথা আমরা শুনেছি, বিভিন্ন সূত্র মারফত সেই সমস্ত তথ্য উঠে এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনিও একটা টাকার হিসেব দিয়েছেন যে কত কোটি কোটি টাকা বাংলাদেশে ঢুকেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো গেল কোথায়? এইরকম বেশ কিছু তথ্য আমাদের কাছে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সেই তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং এর পাশাপাশি কাদের কাছে কত টাকা ঢুকেছে সেই হিসেবটাও আপনাদের বলবো। একেবারে ধরে ধরে নাম ধরে ধরে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেগুলো ভাইরাল হয়েছে। এশিয়ান পোস্ট কয়েকদিন আগে সেই রকম বেশ কিছু তথ্য তুলে ধরেছিল এবং আজকে আমাদের সঙ্গে যিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যিনি তথ্যগুলো তুলে ধরবেন, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একটা প্রশ্ন কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে যে বাংলাদেশে হাসিনাকে সরাতে প্রচুর টাকা ঢুকেছে। কার কার কাছে কত টাকা গেছে আমি নামগুলো দেখাবো, টাকার হিসেবটাও দেখাবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে এক লাইনে একটু জেনে নিতে চাইবো যে হিসেবগুলো আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং যেগুলো এখন আমরা দর্শকদেরকে দেখাবো, এই টাকাটা কবে থেকে কবে পর্যন্ত ঢুকেছে বলে আপনার কাছে তথ্য রয়েছে। অনেক ধন্যবাদ। এই প্রথমত বলে নেই যে তথ্যগুলো খুবই কনফার্ম সোর্স থেকে আসা এবং একটা দীর্ঘ সময় বলতে গত 6 মাসের মধ্যে থেকে আমাদের কাছে একটা টিপস ছিল। এখন মনে করছে যে না এটি হবে না। বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে
এটি অন্ততপক্ষে সুস্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো, শেখ হাসিনার পতন ঘটানো, বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে। কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনূসকে বসিয়েছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই সামরিক বাহিনী ডক্টর ইউনূসের পতনের কারণ হবে, ডক্টর ইউনূসের বিদায়ের কারণ হবে, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে। কারণটা হচ্ছে যে অনেকে মনে করেন, বলেন যে শেখ হাসিনা চলে গেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অবশ্যই তিনি পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কি আবার প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন? এই বাস্তবতা কি আছে? না, এটি একদম অসম্ভব। শেখ হাসিনা নিজেও মনে করেন না যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি মনে করেন, বা তিনি যেটি চান, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল। এই স্বপ্নটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। কেন কাছাকাছি চলে এসেছে? বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা, এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে। যেমন সরকার ফেল করেছে, ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে, সেই দলগুলো ইতিমধ্যে ফেল করেছে। তাদের কর্মসূচি দিয়ে, তাদের গ্রহণযোগ্যতা দিয়ে, তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ কাজে কর্মে নেই, আওয়ামী লীগ কর্মসূচিতে নেই। শুধুমাত্র না থাকবার কারণে 16 বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ ভুলতে বসেছে। এর কারণটা হচ্ছে ইউনূস সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ 16 বছরের দুঃশাসন ভুলতে বসেছে। 16 বছরের উন্নয়নের সাথে দুঃশাসন আছে, এটি যে কোনো বিবেকবান মানুষ, এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে, সেটি ভুলতে বসেছে। যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং এটা সত্য এবং এটা মনে করবার যৌক্তিকতা আছে। আপনি একটা জরিপ করে দেখুন, নিরপেক্ষ, যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে। কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে এবং পরশুদিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে, বিষয়টা এত সহজ নয়। আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে, বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে, এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরো ভবিষ্যতে নিচে নামতে বাধ্য। এই নিচে নামতে বাধ্য তখন সরকার পরিবর্তন হতে হবে, একটা নির্বাচন হতে হবে, এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু সেটা সময়